কিছু সাম্প্রতিক প্রশ্নোত্তর যেগুলো থেকে অবশ্যই বিভিন্ন পরীক্ষায় কমন পাবেন। আ তো প্রথমে হচ্ছে বর্তমানে কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? আমরা জানি আগে হচ্ছে গিয়ে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল বরিশাল বিভাগে। অনেকে এটা ভুল করবে কিন্তু বর্তমানে হচ্ছে গিয়ে ঢাকা বিভাগে। আপনারা জানেন যে আ আদমশুমারি হয়েছে ২০২২ সালে যে ৬ষ্ঠ আদমশুমারি হয়েছে সেখানে কিন্তু এই সাক্ষরতার হারে এখানে সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা বিভাগে। তো কত সেটা? সেটা হচ্ছে ৭৪.৬৬% ৭৪.৬৬% এটা মনে রাখবেন ৭৪.৬৬%। আর এই আদমশুমারি নিয়ে কয়েকটা প্রশ্ন এসছে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করছি। যেমন আদমশুমারি থেকে বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল কত তারিখে আদমশুমারি হয়? সেটা হচ্ছে গিয়া ১৫ থেকে ২১ জুন ২০২২ সালে এই আদমশুমারি হয়েছিল। তো এই আদমশুমারি থেকে এই গত যে প্রথম প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষা হয়েছে, সেই প্রথম ধাপের পরীক্ষায়ও আপনার এখানে প্রশ্ন এসেছিল যে আ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত? সে চূড়ান্ত প্রতিবেদনে। সেটা হচ্ছে গিয়ে ১৬,৫১,০০০ ১৬ লাখ দুঃখিত ১৬,৫১,৫৮,৬১৬ জন। আমি একটু মনে করে বলছি এজন্য ভুল হয়ে গিয়েছিল। তো এবার ঠিকঠাক বলেছি। তো ১৬,৫৮,৫৮,৬১৬ জন। আপনি মনে রাখতে পারেন ১৬,০০,০০,০০০ এরপর হচ্ছে ৫১ তারপর হচ্ছে ৫৮ তারপর হচ্ছে ৬১৬ এভাবে। এখান থেকে এরকম প্রশ্ন আসে। আর আরেকটা প্রশ্ন এখান থেকে মনে রাখবেন সেটা হচ্ছে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত? সেটা হচ্ছে ১.২২%। আপনারা অনেকেই এখানে ভুল করবেন কেননা আগে যে আদমশুমারি হয়েছিল সেই ২০১১ সালে এই আদমশুমারিতে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.৩৭%। কিন্তু বর্তমানে যে আদমশুমারি সেখানে কিন্তু ১.২২%। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আরো কিছু প্রশ্ন যেমন আপনার এখান থেকে মনে রাখতে পারেন যে আপনারা মনে রাখতে পারেন আমি একটা প্রশ্ন আপনাদের বলতে চাচ্ছিলাম আ সেটা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত? এটা কিন্তু ১১১৯ জন। এটা কিন্তু মনে রাখবেন। ১১১৯ জন জনসংখ্যার ঘনত্ব। অবশ্যই মনে রাখবেন। আরেকটা প্রশ্ন আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে পরীক্ষায় বারবার এটা এসছে যে বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখ? তো বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে ১১ জুলাই। জনসংখ্যা থেকে আরেকটা প্রশ্ন আপনাদের বারবার এসে থাকে বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি? তো এটা হচ্ছে গিয়ে সরকারি হিসাবে হচ্ছে ৫০টি। এটা মনে রাখবেন। এরপর হচ্ছে বর্তমান ভৌগোলিক জিআই পণ্য কতটি? এই জিআই পণ্য থেকে গত বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। সেখানে ১৭তম জিআই পণ্য প্রশ্ন এসেছিল যে কোনটি? শীতল পাটি। এরকম কিন্তু অনেক পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে। তো বর্তমানে হচ্ছে জিআই পণ্য হচ্ছে ২২টি। আর এই জিআই পণ্য কত সাল থেকে বাংলাদেশে মূলত আ এই জিআই পণ্য ঘোষণা হয়ে আসছে? এটা ২০১৫ সাল থেকে। এটা মনে রাখবেন। আর সর্বশেষ যশোরের খেজুরের রস এই ২২তম ২২ খেজুরের গুড় এই যশোরের খেজুরের গুড় এইটা জিআই পণ্য ঘোষণা করেছে। এর আগে যেটা জিআই পণ্য ছিল ২১তম সেটা হচ্ছে বগুড়ার কাঁচাগোল্লা সেটা ছিল। এখন হচ্ছে ব্রিক্স এর বর্তমান সদস্য কতটি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা হচ্ছে গিয়া মূলত চীনের উদ্যোগে তৈরি একটি অর্থনৈতিক সংগঠন। এখানে মূলত প্রথম প্রতিষ্ঠাকালীন ৪টি সদস্য হচ্ছে গিয়া এর সদস্য ছিল ৪টি দেশ প্রতিষ্ঠাকালীন ছিল। এর পরবর্তীতে সাউথ আফ্রিকা যুক্ত হয়েছিল যে কারণ নাম হচ্ছে ব্রিক্স। এখন বর্তমানে গত বছর যে সম্মেলন হয়েছিল ১৫তম ব্রিক্স সম্মেলন হয়েছিল সেটা হচ্ছে গিয়ে দক্ষিণ আফ্রিকায় যেখানে আমাদের বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীও গিয়েছিল
আশা করেছিল যে বাংলাদেশও সদস্যপদ পাবে, কিন্তু অনেকগুলো রাষ্ট্র বাদ পড়ে গেছে, তার মধ্যে বাংলাদেশও বাদ পড়েছে। আসলে তারা ভৌগোলিক হিসেবে রাজনৈতিক দিকটা বিবেচনা করে সদস্যপদ দিয়ে থাকে। তো বর্তমান হচ্ছে 10টি। কেন 10টি? গত সম্মেলনে মূলত 6টি রাষ্ট্রকে তারা করে অনুমোদন দেয়। তার মধ্যে বর্তমানে একটি রাষ্ট্র এখানে আহ, এখানে যোগদান করেনি, সেটা হচ্ছে আহ, আর্জেন্টিনা। এটা মনে রাখবেন। এই 2024 সালে 1 জানুয়ারি সদস্যপদ কার্যকরী হয়েছে, যে কারণে আগে ছিল 5টা, অনুমোদন হয়েছিল 6টা, একটা যোগদান না হওয়াতে এখন সদস্যপদ হয়েছে 10টি। তো এখান থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে আপনারা জানেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এইটা কিন্তু বিশেষ পরীক্ষা এসেছিল। এই ব্রিক্স একটা ব্যাংক তৈরি করেছে, সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা থেকে কিন্তু প্রশ্ন এসেছিল এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে প্রশ্ন এসেছিল নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়। এই আসল কথা হচ্ছে ব্রিক্সের সদর দপ্তর কোথায় প্রশ্ন, কিন্তু উত্তরটা হচ্ছে ওখানে সাংহাই দেয়া ছিল, কেননা সাংহাই হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের একটি সদর দপ্তর, যে জন্য প্রশ্নটার উত্তরটা যে দিক থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন, আপনার উত্তর হবে সাংহাই। এটা মনে রাখবেন। বিশ্বের সবচেয়ে উঁচু কাঠের ভবন কোন দেশে নির্মিত হতে যাচ্ছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া। আপনারা জানেন অস্ট্রেলিয়া হচ্ছে গিয়ে ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় একটি রাষ্ট্র। যেটা অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়, এটা কিন্তু অনেক অনেক পরীক্ষায় এসেছে, যেটা অগণিত। সে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে গিয়া অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। এবং আরেকটা প্রশ্ন বারবার আসে, অস্ট্রেলিয়ার মূলত মুদ্রার নাম কি? সেটা হচ্ছে কি অস্ট্রেলিয়ান ডলার। এটা মনে রাখবেন। যেমন অস্ট্রেলিয়া আমেরিকাকে বেশি ভালোবাসে, ওই দিক থেকে মনে করে আপনি মনে রাখতে পারেন অস্ট্রেলিয়া হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার মুদ্রাটা হচ্ছে ডলার, আমেরিকার হচ্ছে ডলার। আমেরিকাকে ভালোবাসে বলে তার মুদ্রাটা হচ্ছে ডলার, অস্ট্রেলিয়ান ডলার। এখান থেকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা মনে রাখুন, আমেরিকা একটা কোয়াড গঠন করেছে, যেটা নিয়ে বারবার আলোচনা হয়। সেই অস্ট্রেলিয়া কিন্তু কোয়াডের সদস্য। এবং আরো মোট কয়টি কোয়াডের সদস্য? কোয়াডের সদস্য হচ্ছে, তাহলে 4টি সদস্যের মধ্যে হচ্ছে 1 নম্বরে অস্ট্রেলিয়া, এরপর হচ্ছে অস্ট্রেলিয়ার আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে জাপান। জাপান যেহেতু অস্ট্রেলিয়ার বন্ধু, আমেরিকার বন্ধু, জাপান আর হচ্ছে আমেরিকা, এই 4টি। তো আরেকটা কথা মনে রাখা যেতে পারে, এখানে অস্ট্রেলিয়াকে মূলত ক্যাঙ্গারুর দেশ বলা হয়ে থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরেকটা তথ্য আপনাদের এখানে মনে করিয়ে দিচ্ছি, তা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, এটা কিন্তু অস্ট্রেলিয়ায় অবস্থিত। আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ প্রবাল প্রাচীর। তো আশা করি উপকৃত হবেন। আরেকটা প্রশ্ন অস্ট্রেলিয়া থেকে এখান থেকে যেমন পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে আপনার মারে ডার্লিং একটা নদী কোথায় অবস্থিত? মারে ডার্লিং, এটা আসতে পারে পরীক্ষার মধ্যে। মারে ডার্লিং হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, তাই ডার্লিং মারামারি করে কোথায় গিয়ে? অস্ট্রেলিয়ায় মারামারি করে। তো এই হচ্ছে এটা রিলেটেড কিছু প্রশ্ন আলোচনা করলাম। এরপর হচ্ছে ওপেকের বর্তমান সদস্য কতটি? সেটা হচ্ছে 12টি। কেননা 12টা হচ্ছে কিসের জন্য? কিছুদিন আগে আপনার অ্যাঙ্গোলা তারা সদস্যপদ প্রত্যাহার করেছে, যে কারণে আগে ছিল 13টি, এখন হচ্ছে গিয়ে 12টি। আপনারা এই ওপেকটা মনে রাখতে পারেন। ওপেকটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা 1960 সালে গঠিত হয়েছিল, মূলত দক্ষিণ আমেরিকার যে দেশ ভেনিজুয়েলা, এই ভেনিজুয়েলার উদ্যোগে গঠিত হয়েছিল ওপেক। এবং যেটা হচ্ছে যারা পেট্রোল মানে তেল উৎপাদনকারী একটা সংগঠন। এটা পেট্রোল বা তেল যেটাই বলেন না কেন, তেল যেটাই বলেন না কেন, তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা মনে রাখতে পারেন। আর আর এটা মনে রাখতে পারেন, এই ওপেকের পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, মানে পেট্রোলিয়াম রপ্তানিকারক একটা সংগঠন, যেটা হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ। মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটার সাথে আরেকটা প্রশ্ন, ওপেকের সদর দপ্তর কিন্তু এটা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, বিভিন্ন সময় এসছে।
তো এটা কিন্তু মনে রাখবেন। ওপেকের সদর দপ্তর হচ্ছে গিয়ে অস্ট্রিয়ার ভিয়েনায়, এটা মনে রাখবেন। আরেকটা প্রশ্ন যেটা আমার মনে পড়ছে যে এটা বিশেষ পরীক্ষায় এসেছিল, ওপেকের প্রতিষ্ঠাকালীন ওপেকের মানে সদর দপ্তর কোথায় ছিল? আমার মনে পড়ছে যে এটা হচ্ছে গিয়ে সুইজারল্যান্ডের জেনেভায়। আশা করি এটাই হবে, তবে আপনারা এটা মিলিয়ে নিতে পারেন একটু বিভিন্নভাবে। তো ন্যাটোর বর্তমান সদস্য হচ্ছে কয়টি? 31টি। আপনারা জানেন এই ন্যাটো হচ্ছে গিয়ে একটা NATO, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা 1949 সালে গঠিত হয়েছিল। এটা কিন্তু বিশেষ পরীক্ষায় এসেছিল। 1949 সালে গঠিত হয়েছিল। আর একটা এখান থেকে মনে রাখতে পারেন যে এটা মূলত কিসের জোট? এটা হচ্ছে সামরিক জোট। আর এখানে সব কথাই কিন্তু ওই আমেরিকারটাই খাটে। দেখা যাচ্ছে যে এই ন্যাটোতে কিন্তু যোগদান হওয়ার জন্য 2টি রাষ্ট্র আবেদন করেছে। একটা হচ্ছে ফিনল্যান্ড আর একটা হচ্ছে সুইজারল্যান্ড। দুঃখিত, ফিনল্যান্ড আর একটা হচ্ছে সুইডেন। ফিনল্যান্ড তারা সদস্যপদ পেয়েছে, কিন্তু সুইডেন এখনো পায়নি। কেননা সুইডেনের বিরুদ্ধে তুরস্ক এখনো সর্বসম্মতি দেয়নি এবং সম্মতি হওয়ার জন্য, কেননা তাদের বিতর্কিত দ্বন্দ্ব আছে। তো সুইডেনও আশা করি হয়ে যাবে, এরকম একটা চলছে। তুরস্ক মোটামুটি তারা সম্মত হয়েছে। তো বর্তমান সদস্য হচ্ছে 31টি, সর্বশেষ সদস্য হচ্ছে ফিনল্যান্ড। তার 30তম সদস্য ছিল হচ্ছে গিয়া মেসিডোনিয়া, হ্যাঁ মেসিডোনিয়া। আর 31 হচ্ছে গিয়া ফিনল্যান্ড। তারপরে 32তম হবে সুইডেন। এবার হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে গিয়া ইউরোপিয়ান সেনজেনের বর্তমান সদস্য 27টি। ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন। আর ইউরোপীয় ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক জোট হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়ন। এর সাথে আরেকটা প্রশ্ন মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক জোট হচ্ছে WTO মানে ওটো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর সেনজেন থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, সেটা হচ্ছে গিয়ে সেনজেন থেকে বিসিএস পরীক্ষায় এসেছিল। এই সেনজেন মূলত চুক্তি হয়েছিল 1985 সালে, একটা প্রশ্ন এসেছিল। একটা কথা মনে রাখতে পারেন, ইউরোপিয়ান ত্যাগ করেছিল কারা? আপনার যুক্তরাজ্য, এটা মনে রাখতে পারেন, ইউনাইটেড কিংডম। টাঙ্গাইল শাড়িকে বর্তমানে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় একটা রাষ্ট্র, সেটা হচ্ছে ভারত। আর বর্তমানে ভারতের একটা পদ্মশ্রী পুরস্কার দিচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের একজন পাচ্ছে, সেটা হচ্ছে রেজওয়ানা চৌধুরী বন্যা। এটা একটু মনে রাখেন, ভারতের নামটা যেহেতু এসছে এই কথাটা বলে দিলাম। আর ভারত হচ্ছে গিয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতিদানকারী। বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল সেই স্বাধীন দ্বিতীয় স্বীকৃতি দিয়েছিল। প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। এইটা মনে রাখবেন। 6 ডিসেম্বর 2টি রাষ্ট্রই দিয়েছে। ভুটান কয়েক ঘন্টা আগে দিয়েছিল মাত্র। এরপর হচ্ছে ভারত। এবার হচ্ছে কত সালের মধ্যে বাংলাদেশ ব্যাংক সুশাসন নিশ্চিতে রোডম্যাপ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে? 2026 সালে। এটা মনে রাখবেন। আরেকটা এর সাথে আরেকটা রিলেটেড প্রশ্ন বলে দিচ্ছি, বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করে বছরে কয়বার? সেটা হচ্ছে 2 বার। এই রিলেটেড প্রশ্ন বলে দিলাম। আরেকটা কথা বলে দিচ্ছি, যেমন আরটিজিএস সিস্টেম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সেই সিস্টেমে 5টি মুদ্রা যুক্ত করা হয়েছে। সর্বশেষ মুদ্রা হচ্ছে ইউয়ান। এটা মনে রাখবেন, ইউয়ান হচ্ছে গিয়ে চীনের মুদ্রার নাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আপনাদের বলে দিচ্ছি আমি, বাংলাদেশ ব্যাংক বর্তমানে সুদের হার নির্ধারণ করেছে 8%। হ্যাঁ 8% আমার মনে পড়ে, 8% হবে, যেটা সাম্প্রতিক তথ্য। আপনারা এটাও মনে রাখবেন। তো আমার ভিডিওটা দেখবেন এবং আশা করি রিলেটেড প্রশ্ন সহ সবগুলো শুনবেন এবং পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।